আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্ন আমরা এই পর্বে সমাধান করব। পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেব। আমরা তাহলে ক্লাসটি শুরু করে দিই। প্রিয় শিক্ষার্থীরা, রেওয়া মিলের অলরেডি আমরা 3 থেকে 4টা ভিডিও আপলোড করেছি একদম বেসিকের ওপর। রেওয়া মিলের কোনটা ডেবিট পাশে বসে, কোনটা ক্রেডিট পাশে বসে, তুমি যদি এগুলো না জানো তাহলে প্রথম ভিডিওটা দেখে আসতে হবে। কোন কোন দফাগুলো রেওয়া মিলে বসে এটা যদি তুমি না জানো, দ্বিতীয় ভিডিওটা দেখতে হবে। সমন্বিত ক্রয় কীভাবে নির্ণয় করে তুমি যদি না জানো, তৃতীয় নাম্বার পর্বটা তোমাকে দেখতে হবে। বোঝা গেছে? তাহলে তুমি রেওয়া মিলে প্রো হয়ে যাবা। আর আজকের এই পুরো ভিডিওটি তুমি ইজিলি বুঝবা। তুমি যদি অলরেডি না দেখেও থাকো কোনো সমস্যা নেই, তারপরে আমি তোমাকে সুন্দর মতো বুঝাই দেবো ইনশাল্লাহ। তবে তোমার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, তুমি ওই 3টা ভিডিও দেখবা অবশ্যই। প্লে লিস্টে গিয়ে রেওয়া মিল অধ্যায়ে গিয়ে দেখে নিবা। ওকে, দেখো, অথবা এই ভিডিও শেষে আমি দিয়ে দেবনি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কুমিল্লা বোর্ড 2023 সালের একটা প্রশ্ন, অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে, খ নম্বরে রেওয়া মিল প্রস্তুত করতে বলছে এবং গ নম্বরে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে এখন আমরা এই 3টা যে আমাদের কন্ডিশন আছে, এই কন্ডিশন 3টা এখন আমরা পূরণ করবো বা ফিল আপ করবো। প্রথমেই আমরা কি করব, সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করব। আসো, সমন্বিত ক্রয়ের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করি একটু মনোযোগ দাও। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো থেকে আমরা সমন্বিত ক্রয় কিভাবে নির্ণয় করব। একটু আমরা এখানে দেখতে পাচ্ছি ক নম্বরে আমি লিখেছি সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয়। সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় আমরা দেখতে পাচ্ছি প্রারম্ভিক মজুদ 15,000, ক্রয় 8,000, বাদ সমাপনী মজুদ 13,000, এই হলো 82,000। এইরকমভাবেই এই 3টা ইনফরমেশন দিয়ে সাধারণত সমন্বিত ক্রয় নির্ণয় করে থাকি। তবে এই যে আমরা যে ক্রয়টা নির্ণয় করেছি, কোনো ভিডিওতে বা কোনো বিগত বছরের প্রশ্নে তোমরা দেখতে পাবা যে এখানে নিট ক্রয় নির্ণয় করা লাগতে পারে। কেমন নিট ক্রয় নির্ণয়? যেমন এই ক্রয়ের সাথে যোগ হতে পারে অলিখিত ক্রয়, এই ক্রয়ের সাথে ফেরত হতে পারে আমাদের ক্রয় ফেরত, বাদ হতে পারে ক্রয় ফেরত, এই ক্রয় থেকে আমাদের বাদ হতে পারে ক্রয় বাট্টা। এরকম ইনফরমেশন থাকলে আমরা সেটা বাদ দেব। এখন তাহলে কোশ্চেন ভাইয়া, আমাদেরকে নিট ক্রয় নির্ণয় করা শিখতে হবে। নিট ক্রয় কীভাবে নির্ণয় করবা? নিট ক্রয় ওই যে আর্থিক বিবরণীতে যেভাবে নির্ণয় করেছিল, আর্থিক অবস্থার বিবরণী বা বিশদায় বিবরণীতে, ঠিক সেমভাবে এখানে নিট ক্রয় নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের ওই ইনফরমেশনগুলো এখানে দেওয়া নাই, সে কারণে আমরা শুধু ক্রয় লিখেছি। আবারও শুনো, প্রারম্ভিক মজুদ তো অবশ্যই বসবে এবং এখানে নিট ক্রয় বসাইতে হবে। এখানে শুধু ক্রয় ছাড়া এখানে ক্রয় ফেরত কিচ্ছু আর নাই। যেহেতু আর আমাদের কিছু দেওয়া নাই, এই কারণে আমরা কি করলাম, শুধু ক্রয়ের পরিমাণটা লিখেছি 8,000। এরপর কি করেছি, এখান থেকে ওই টাকাটা বাদ দিচ্ছি, 82,000 টাকা হলো আমাদের ক নম্বরের উত্তর। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে ক নম্বরটা যদি তুমি বুঝে থাকো, সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয়টা, তাহলে আশা রাখছি তুমি খ নম্বরটা আরও সহজে বুঝে যাবা বা রেওয়া মিল প্রস্তুতটা আরও সহজেই বুঝে যাবা। তাহলে এখন আমরা দেখি যে রেওয়া মিল আমরা কীভাবে প্রস্তুত করব। একটু মনোযোগ দাও প্রিয় শিক্ষার্থী, আমাদের এটা এই জায়গায় একটু কথা মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ দাও এবং আমার দিকে তাকাও যে সমন্বিত ক্রয় কিন্তু এখানে আমাদের ক নম্বরে দেওয়া আছে। যেহেতু আমাদের এখানে ক নম্বরে সমন্বিত ক্রয় দেওয়া আছে, তাহলে আমরা যদি সমন্বিত ক্রয়ের পরিমাণ ধরে নির্ণয় করি, তখন কিন্তু আর এই প্রারম্ভিক মজুদ আর যে ক্রয়, এই দুটো কিন্তু আমাদের রেওয়া মিলে আসবে না। যদি আমরা এই সমন্বিত ক্রয়টাকে না ধরে নির্ণয় করি, তখন কিন্তু আবার এই দুইটা আসবে। কথা একটু ঝাপসা হয়ে গেল, মনে হয় বুঝতে পারোনি, আবারও বুঝাই দিই। আমাদের এই সমন্বিত ক্রয়টা কি রেওয়া মিলের মধ্যে দেওয়া আছে নাকি রেওয়া মিলের বাহিরে? রেওয়া মিলের বাহিরে দেওয়া আছে। যেহেতু রেওয়া মিলের বাহিরে দেওয়া আছে, তাহলে এখন আমাদের এখানে কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো, এটা আমার দৃষ্টিকোণ থেকে অনেক বইতে হয়তো বা, আমি জানি না কি করেছে, বই আমি খুলে দেখিনি, আমার কাছে বইটা নাই। দেখো এখানে সমন্বিত ক্রয়, এই সমন্বিত ক্রয় যেহেতু আমাদের প্রশ্নে এখানে চেয়েছে, সেক্ষেত্রে তুমি যদি সমন্বিত ক্রয় না ধরে অ্যাজ ইউজুয়াল হিসাব করো, তারপরেও ম্যাথ হয়ে যাবে। তবে যদি সমন্বিত ক্রয় এখানে ভিতরে দেওয়া থাকতো, রেওয়া মিলের ভিতরে, তখন কি হতো, আমাদের এই প্রারম্ভিক মজুদ এবং ক্রয় এটা না আনলেও হতো ডিরেক্ট সমন্বিত ক্রয় লিখে দিতাম। বোঝা গেছে? তবে আমরা দুইটা দিয়েই দেখবো যে কীভাবে ম্যাথটা আমরা করতে পারি। প্রথমে আমরা দেখব অ্যাজ ইউজুয়াল, একদম সাধারণভাবে সমন্বিত ক্রয় না থাকলে কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। সমন্বিত ক্রয় না থাকলে কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখবো প্রথম। কথা কি বুঝতে পেরেছো? ধরে নাও এই প্রশ্নে সমন্বিত ক্রয় দেওয়া নাই, তাহলে আমরা রেওয়া মিলটা কীভাবে প্রস্তুত করে ফেলি। তাহলে দেখো, প্রথমে মূলধন আমি তোমাদেরকে জাবেদার ক্ষেত্রে বলেছিলাম, তোমরা যদি জাবেদা পর্ব না দেখো দেখে আসবা, তাহলে রেওয়া মিল সহজে বুঝবা।
তোমাদেরকে বলেছিলাম মূলধন কিয়ামতের আগের দিন পর্যন্ত ক্রেডিট, তার মানে এই মূলধন আমাদের ক্রেডিট পাশে বসতেছে। বলেছিলাম উত্তোলন কিয়ামতের আগের দিন পর্যন্ত ডেবিট, এভাবে বলেছিলাম উত্তোলনের জাবেদাগুলোতে ওখান থেকে দেখে নিবা উত্তোলন ডেবিট। বলেছিলাম হাতে নগদ, এই যে এখানে একটা কথা বলে রাখি, চলতি সম্পদ এবং চলতি দায়ের যদি আমার ভিডিওটা না দেখো দেখে আসবা, চলতি সম্পদ আর চলতি দায় নিয়ে কি তোমার আর জীবনেও সমস্যা হবে না কিয়ামতের আগের দিন পর্যন্ত, বলে দিলাম ইনশাল্লাহ। মানে এত সুন্দর করে আমি তোমাকে চলতি সম্পদ এবং চলতি দায় শিখিয়েছি, মানে বলার বাহিরে, বোঝা গেছে? তাহলে দেখো এই হাতে নগদ, ওই ভিডিওটা দেখলে তুমি কিন্তু বুঝে যাবা। এই হাতে নগদ, এই হাতে নগদটা আমাদের কি চলতি সম্পদ। হাতে নগদ যেহেতু আমাদের চলতি সম্পদ, তাহলে চলতি সম্পদ আমাদের কি, সম্পদ আমাদের কোথায় বসে, রেওয়া মিলের ডেবিট পাশে বসে। সম্পদ আমাদের রেওয়া মিলের ডেবিট পাশে বসে, এখানে আমরা ডেবিট লিখলাম। মজুদ পণ্য, আমরা জানি প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলের ডেবিট পাশে বসে, প্রারম্ভিক মজুদ পণ্যটা রেওয়া মিলের ডেবিট পাশে বসে, কারণ প্রারম্ভিক মজুদ পণ্যটা হলো ব্যয়, বোঝা গেছে? এরপর প্রাপ্য হিসাব, এই যে লেখা আছে প্রাপ্য, আমি বলেছিলাম প্রাপ্যর সাথে গরু ছাগল কুত্তা বিলাই যাই লাগা থাকুক না কেন সেটা কি হবে, আমাদের চলতি সম্পদ হবে। প্রাপ্যের সাথে গরু ছাগল কুত্তা বিলাই হাঁস মুরগি যেটাই লাগা থাকুক সেটা কি চলতি সম্পদ। যেহেতু প্রাপ্য কথা আছে, একদম চোখ বন্ধ করে আমরা ধরে নেব এটা চলতি সম্পদ। যেহেতু চলতি সম্পদ, যেহেতু এটা এক প্রকার সম্পদ, সম্পদ কোন দিকে বসে, ডেবিট পাশে বসে, তার মানে এটা আমাদের ডেবিট। এবার দেখো প্রদায়, আমি কি বলেছিলাম বলতো, এই যে প্রদায় লেখা যদি কোথাও থাকে, প্রদায়ের সাথে গরু ছাগল হাঁস মুরগি কুত্তা বিলাই মানুষ জানোয়ার যাই লেখা থাকুক না কেন সেটা কি দায়। প্রদায় কথা লেখা থাকলে সেটা কি হবে, দায় হবে। যেহেতু এটা একটা দায়, তার মানে দায় আমাদের কোন দিকে বসে, রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে। দায় যেহেতু রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে, তার মানে আমাদের এটা ক্রেডিট হবে, এটা ক্রেডিট হবে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের মনে রাখতে হবে সম্পদ এবং ব্যয় রেওয়া মিলের ডেবিট পাশে বসে, আয় দায় এবং মালিকানার সাথে রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে। আই রিপিট, সম্পদ এবং ব্যয় রেওয়া মিলের ডেবিট পাশে বসে, আয় দায় মালিকানার সাথে রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে। এবার আসো, আমাদের তাহলে এটা বুঝে গেলাম প্রদায় দায়। মণিহারি, এই মণিহারি 1 তারিখেরটা কি কোথায় বসবে বলো তো, ডেবিট পাশে বসবে। 1 তারিখের মণিহারিটা কোথায় বসবে, ডেবিট পাশে বসবে। মণিহারি 1 তারিখেরটা ডেবিট পাশে বসবে, তবে মণিহারি 31 তারিখেরটা রেওয়া মিলে বসবে না। অব্যবহৃত মণিহারি রেওয়া মিলে বসে না। তুমি যদি মণিহারি সম্পর্কে জানতে চাও, আমার 2 নম্বর ভিডিওটা খুব ভালো মতন দেখবা, ওখানে আমি বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করা শিখিয়েছি, কোন কোন দফাগুলো রেওয়া মিলে বসে না এটাও শিখিয়েছি, এবং মণিহারি তাহলে কী করতে হবে এটাও শিখিয়েছি, এবং সমন্বিত করা তাহলে কী করতে হবে এটাও শিখিয়েছি। তার মানে 2 নম্বর ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্লে লিস্টের, হ্যাঁ রেওয়া মিলের প্লে লিস্টে 2 নম্বর ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো, তার মানে প্রথমটা আমাদের প্রথম রেওয়া মিল 1 তারিখেরটা আমাদের ডেবিট পাশে বসলো, রেওয়া মিল 31 তারিখেরটা আমাদের রেওয়া মিলে বসবে না, বোঝা গেছে? এটা আমাদের বসবে না, বসা নিষেধ, বসাইলে গুনাহ হবে। বিনিয়োগ, বিনিয়োগটা আমাদের তাহলে কোন দিকে বসবে, ডেবিট পাশে। আমরা জানি কিয়ামতের আগের দিন পর্যন্ত বিনিয়োগ ডেবিট, বিনিয়োগ ডেবিট। এই যে ক্রয়, আমরা জানি ক্রয় কিয়ামতের আগের দিন পর্যন্ত ডেবিট, যেহেতু ডেবিট এই কারণে আমরা এখানে ডেবিট লিখে দিলাম। আমরা কিন্তু ওইভাবে পড়তেছি না, দেখো আমি একটু আগে বললাম সম্পদ ব্যয় ডেবিট পাশে বসে, আয় দায় মালিকানার সাথে ক্রেডিট পাশে বসে। আমি এখানে কয়টা দেখিয়েছি যে সম্পদ ব্যয় দিয়ে, 2টাও এই পর্যন্ত দেখায়নি, সবগুলোই কি বলেছি কিয়ামতের আগের দিন। তার মানে কি, এইরকম কোথাও দেখতে পেলেই কান ধরে ওই দিকে বসাই দিবা, আর এখানে কোনো কথা চলবে না, বোঝা গেছে? একদম সহজ হিসাব। এরপর দেখো সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে বসে না। যদি আমাদের সমন্বিত করায় দেওয়া থাকতো তখন বসতো, যেহেতু আমাদের আমি একটু আগে বললাম এই সমন্বিত করায় ধরে নাও নাই, আমরা একদম জেনারেলি করতেছি, জেনারেলি আমাদের এখানে দেখো তাহলে সমাপনী মজুদ পণ্য এখানে বসতেছে না, কি করব, সমাপনী মজুদ পণ্য আমাদের বসবে না। এই যে ব্যাংক জমা 1 তারিখ, 1 তারিখের ব্যাংক জমাটা রেওয়া মিলে বসে না, তার মানে আমাদের এটাও কাটা দিতে হবে, 1 তারিখের ব্যাংক জমা রেওয়া মিলে বসবে না, সমাপনী ব্যাংক জমা হলে তখন বসতো। এবার দেখো শিক্ষানবী ইসলামী, শিক্ষানবী ইসলামীটা কি, আয়। শিক্ষানবী ইসলামীটা কি ভাইয়া, শিক্ষানবী ইসলামীটা আমাদের ক্রেডিট পাশে বসবে, রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে, রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে শিক্ষানবী ইসলামী। তবে শিক্ষানবিশ ভাতা কোন দিকে বসবে, শিক্ষানবিশ ভাতা বসবে আমাদের রেওয়া মিলের ডেবিট পাশে। লিখে নাও, অথবা তোমরা এর পরের ভিডিও বা আগের ভিডিওটা দেখবা, তাহলে বুঝে যাবা যে শিক্ষানবিশ ইসলামীটা এবং শিক্ষানবিশ ব্যয়টা আমাদের কোন দিকে বসে, অথবা প্রথম ভিডিও দেখলেও বুঝে যাবো। ওকে আসো, কুঋণ সঞ্চিতি, আমি বলেছিলাম এই কুঋণ সঞ্চিতি কথাটা যার সাথে লাগা থাকুক না কেন সেটা কি সঞ্চিতি মানে ক্রেডিট, শুধু একটা সঞ্চিতি বাদ দিয়ে, সেটা কোন সঞ্চিতি প্রথম ভিডিওতে বলেছিলাম। তাহলে দেখো কুঋণ সঞ্চিতি কি এখানে বলা যাবে না, এই কারণে ওই ইনফরমেশনটা এখানে দরকার নাই, যদি এখানে দেয় তোমার মাথা ঘুরে যাবে, বোঝা গেছে? তাহলে ওই যে আলাদা আলাদা ভিডিও তৈরি করার মানেটা কি বোঝা যায় নাই, এই কারণে আলাদা আলাদা ভিডিও তৈরি করা যাতে তোমরা সহজে বুঝতে পারো। এক ভিডিওতে যদি সব দিয়ে দেয় তোমার মাথায় ঢুকবে না, এরা তুমি কনফার্ম থাকো। ওকে,
কুরিন সঞ্চিতি, কুরিন সঞ্চিতি, সঞ্চিতি মানে কিয়ামতের আগের দিন পর্যন্ত সেটা ক্রেডিট। তাহলে এখানে যে কুরিন আছে তাতে কী হয়েছে, সঞ্চিতি কথা আছে কি না, আছে, তার মানে এটা আমাদের কি ক্রেডিট। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট। আসবাবপত্র, ভাইয়া আসবাবপত্রটা একটা কি সম্পদ, আমরা জানি এরকম আসবাবপত্র এসি এরকম যেগুলো আছে সেগুলো হয় সম্পদ। যেহেতু এটা সম্পদ, সম্পদ আমাদের কোন দিকে সেটা মিলে ডেবিট পাশে, তার মানে এটা ডেবিট। বোঝা গেছে। প্রাপ্ত কমিশন, আমি কি বলেছিলাম প্রাপ্ত কমিশন, প্রাপ্ত প্রাপ্ত পাইলে আয় হয়, তুমি যদি পাও প্রাপ্ত পাইলে আয় হয় না, তুমি 1 টাকা পাইলা, প্রাপ্ত মানে কি তুমি পাইছো। যদি টাকা পাও তোমার কাছে টাকা বাড়ে, টাকা বাড়লে কি হয় আয় হয়, আয় হলে সেটা র মিলে কোন দিকে বসে ক্রেডিট পাশে বসে, আয় হলে কিয়ামতের আগের দিন পর্যন্ত সেটা ক্রেডিট। এটা প্রথম ভিডিওয়ে দেখে আসতে হবে, তা না হলে বুঝবা না। প্রত্যেকটা কথাতেই আমার একটা খালি কথা উত্তর আসতেছে প্রথম ভিডিও। তার মানে ভাইয়া প্রথম ভিডিওটা এত গুরুত্বপূর্ণ, ওই ক্লাসটা করলে তোমার এই ক্লাস না করলেও চলবে, বিষয়টা এমন দাঁড়াচ্ছে। তাহলে দেখো ব্যাংক জমা অতিরিক্ত, ভাইয়া ওই যে চলতি সম্পদ এবং চলতি দায়ের কথা বললাম না, তুমি যদি ওই ভিডিওটা দেখো তাহলে তুমি বুঝে যাবে ব্যাংক জমা অতিরিক্ত বা ওডি, ওডি মানে হলো ওভারড্রাফট, এটা আমাদের কি চলতি দায়, তার মানে কি ক্রেডিট, দায় হলে সেটা ক্রেডিট। বিক্রয়, আমি কি বলেছিলাম প্রথম ভিডিওয়ে যে বিক্রয় বা জাবেদায়ও বলেছিলাম যে বিক্রয় কিয়ামতের আগের দিন পর্যন্ত ক্রেডিট, ক্রেডিট তার মানে বিক্রয় আমাদের ক্রেডিট পেশে যাবে। এই হলো আমাদের মূলত রেওয়া মিল। এখন যদি বলো ভাইয়া ভেতরে সমন্বিত রেওয়া মিল দেওয়া নাই, এখানে সমন্বিত রেওয়া মিল দেওয়া আছে। এই সমন্বিত রেওয়া মিল দিয়ে যদি আমরা ম্যাথটা করতে চাই কীভাবে করব, তখন একদম সিম্পল বিষয়টা একটু মনোযোগ দাও, খুব মনোযোগ দিতে হবে। এতক্ষণ থেকে আমি যা দেখাইলাম ওটা কিন্তু ঠিক দেখাইছি। এবার আমি কি করব, এই সমন্বিত করায় ধরে নেবার প্রশ্নে দেওয়া আছে, যদি দেওয়া থাকে তখন কি করব, তখন যে কাজটা করব আমরা একটু মনোযোগ দেব। তখন এই যে প্রারম্ভিক মজুদটা রেওয়া মিলে নিয়ে আসবো না আমরা, দেখো এই প্রারম্ভিক মজুদে ডেবিটে বসাইছিলাম না, এবার এই প্রারম্ভিক মজুদকে নিয়ে আসবো না, কাটা দিলাম। ক্রয়টা আমরা কি মানে রেওয়া মিলে নিয়ে আসছিলাম না, দেখো তো কোথায় ক্রয়, এই যে ক্রয় ডেবিটে বসাইছিলাম না, এখন এই ক্রয়কে আর রেওয়া মিলে নিয়ে আসবো না, কাটা দিয়ে দাও, কাটা দিয়ে দিলাম। তার মানে এই ক্রয়টা রেওয়া মিলে আসবে না। কিন্তু আমাদের ক নাম্বারে তো এটাই, ক নাম্বারে আসবে, ক নাম্বারে এটা আসবে, ক নাম্বারে আবার মনে করি অন্য আসবে না, মানে রেওয়া মিলে আসবে না আর কি। বোঝা গেছে। এবার দেখো এই সমাপনী মজুদ পণ্যটা আমরা কাটা দিয়েছিলাম না, কিন্তু এবার সমাপনী মজুদ পণ্যটা আমাদের রেওয়া মিলে আসবে। এবার দেখো এই যে এখানে তো আমরা সমাপনী মজুদ পণ্য বাদ দিয়েছিলাম, বোঝা গেছে, এই যেহেতু বাদ দিয়েছিলাম এই কারণে সমাপনী মজুদ পণ্যটা রেওয়া মিলে আসবে। এতটুকু কাজ করলেই তো হয়ে যায়, সমন্বিত করে দেওয়া থাকলে এতটুকু কাজ। এখন ধরে নাও তুমি এখানে ক্রয় যখন নির্ণয় করেছো, আরও ধরে নাও জিনিসপাতি দেওয়া আছে, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় পরিবহন, মজুরি, এরকম যদি দেওয়া থাকে কথার কথা, তখন ক্রয় ফেরত, ক্রয় বার্তা এগুলো যদি দেওয়া থাকে, মানে নিট ক্রয় নির্ণয় করতে যা ম্যাটেরিয়াল লাগে ওগুলো যদি দেওয়া থাকতো আমরা এখান থেকে বাদ দিতাম। যেহেতু আমরা এখান থেকে বাদ দিতাম তার মানে এতটুকু কনফার্ম থাকো এই যে এখানে আসতো না, মানে যখন আমরা সমন্বিত করার সম্পর্কে রিলেটেড নির্ণয় করতাম তখন আর আসতো না। আশা রাখছি বুঝতে পেরেছো। তারপরেও না বুঝলে কিছু করার নেই, তুমি এর পরের ভিডিও দেখবা, ইনশাল্লাহ বুঝে যাবা। আর যদি বুঝে থাকো অবশ্যই জানাবা ক্লাসটি কেমন লেগেছে। এবার আর একটা প্রশ্ন বাকি আছে, সম্ভবত চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ। খুব মনোযোগ দাও পুরো শিক্ষার্থী। চলতি সম্পদ এবং চলতি দায় তুমি যদি মানে বুঝতে চাও, আমার চলতি সম্পদ এবং চলতি দায়ের ভিডিওটা তুমি যদি দেখো, এতটুকু বিশ্বাস করো তোমার 95%-এরও বেশি হয়ে যাবে চলতি সম্পদ এবং চলতি দায়ের। বোঝা গেছে। দেখো আমি বলেছিলাম হাতে নগদ চলতি সম্পদ, প্রাপ্য হিসাবে সকল প্রাপ্য চলতি সম্পদ, মণিহারি চলতি সম্পদ, সমাপনী প্রারম্ভিক যেটা হোক না কেন সমাপনী মণিহারি যেটা চলতি সম্পদ, এবং কি সমাপনী মজুদ পণ্য এটাও চলতি সম্পদ। কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য না, প্রারম্ভিক মজুদ পণ্যটা কি প্রত্যক্ষ ব্যয়, সমাপনী মজুদ পণ্যটা হলো আমাদের চলতি সম্পদ, আর প্রারম্ভিক মণিহারিটা কি প্রারম্ভিক মজুদ পণ্যটা কি প্রত্যক্ষ ব্যয়। তাহলে এই কয়েকটা আমাদের এখানে চলতি সম্পদ দেওয়া আছে, আমরা এখানে বসাইলাম। এবার চলতি দায়, ভাইয়া চলতি দায়গুলো কী কী, এই যে প্রদায়, প্রদায় কথা থাকা মানে সেটা চলতি দায়, ব্যাংক জমা অতিরিক্তটা হলো আমাদের চলতি দায়। তাহলে হয়ে গেল। এটা এখানে কিন্তু বাদ দেওয়া যাবে না যে এই টাকাটা থেকে এই টাকাটা বাদ দিলাম। এখানে কি বলেছে পার্থক্য, শুধু বলেছে পরিমাণ নির্ণয় করো, আমরা এখানে পরিমাণ নির্ণয় করেছি, এখানে পরিমাণ নির্ণয়। যখন পার্থক্যের কথা বলবে তখন তোমরা পার্থক্য নির্ণয় করবা, এখান থেকে এখানে বাদ দিবা, তাহলে যেটা হবে ওটাই। আই হোপ বুঝতে পেরেছো। কথা বলতে অনেক ফোর্স হয়, ঠিক আছে। একটু অবশ্যই ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবা, এটা তোমার নৈতিক দায়িত্ব কর্তব্য। ইনশাল্লাহ তোমাদের প্রতি যারা কমেন্টে জানাবা তাদের প্রতি আমার অবশ্যই দোয়া থাকবে, তারা অবশ্যই ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।